ওকে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের সেশন, মাইটস ম্যানেজমেন্ট, অর্গানাইজড বাই বার্ডস ক্যাম্প বিডি। বিজয় ভাই, এখন আপনি একটু সাইলেন্ট করে দেন, আপনি একটু মিউট করে দেন, আপনি ওখান থেকে একটু নয়েজ, হালকা পাতলা নয়েজ আসতেছে। তাহলে আমাদের আজকের সেশন মাইটস ম্যানেজমেন্ট, এবং আমরা আমাদের পাখিদেরকে মাইটস থেকে বাঁচানোর জন্য যা যা করতে হয় তা আজকের এই স্কুলিং এ জানতে পারবো। আর আমি প্রেজেন্ট করছি, আমি শাফি আহমেদ, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন আমার নাম। সবার আগে আমরা জানবো মাইটস কি। একেবারে যদি সহজভাবে বলি, মাইটস হচ্ছে পাখির শরীরের উকুন বা পাখির শরীরের এমন পরজীবী যারা পাখির শরীরে বসবাস করে, পাখির শরীর থেকে রক্ত খেয়ে বা পাখিকে বিভিন্ন ভাবে এফেক্ট করে পাখির শরীরেই বসবাস করে। যেমন আমাদের শরীরেও কিন্তু অনেক সময় এদের উৎপাত হয়, যেমন আমাদের মাথায় উকুন হয়, তখন আমরা বিভিন্ন ভাবে ইরিটেট ফিল করি। তো পাখির এই মাইটস গুলো সাধারণত পাখির কিছু বিশেষ অঙ্গে থাকে, যেমন বায়ুথলিতে থাকে, পাখির শরীরে থাকে, পালকে থাকে, এবং কিছু কিছু মাইটস থাকে পাখির যে নরম অংশগুলো, ঠোঁট, নাকের আশেপাশে, তারপরে পায়ের যে মানে আঙ্গুলগুলো, সেগুলো জায়গাতে থাকে। তো এই মাইটস গুলো সাধারণত পাখির শরীরেই বংশবৃদ্ধি করে, তার আশেপাশে সারাউন্ডিংসে তারা থাকতে পারে, কিন্তু এদের বংশবৃদ্ধি করতে গেলে অবশ্যই পাখির শরীরে রক্তের প্রয়োজন পড়ে। এবং এরা এত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, আপনারা জানলে আশ্চর্য হবেন যে 7 দিনের মধ্যে মাইটস লার্ভা থেকে একেবারে প্রাপ্তবয়স্ক হতে পারে, মাত্র 7 দিনে। কিছু কিছু এমন মাইটস আছে, আর কিছু কিছু মাইটস এর ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 বা 4 সপ্তাহ লেগে যায়। আবার এমন মাইটসও আছে যারা 7 দিনের মধ্যেই একেবারে লার্ভা থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তো পাখির যে মাইটস গুলো হয়, এদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এয়ার স্যাক মাইটস, একটা ফেদার মাইটস, আর একটা হচ্ছে স্কেলি মাইটস। তো এদের মধ্যে আমরা আবার নাম দিয়ে যদি বলি, তাহলে নর্দার্ন ফ্লো মাইটস নামে মাইটস আছে, রেড পল্ট্রি মাইটস আছে, ট্রপিক্যাল ফ্লো মাইটস আছে। তো আমরা মূলত যত রকমের মাইটস থাকুক, তাদেরকে পাখির জন্য আমরা 3 ভাগে ভাগ করছি। তো এয়ার স্যাক মাইটস গুলো কোথায় থাকে এবং পাখির ক্ষেত্রে কি করে? আমরা এয়ার স্যাক শব্দটির সাথে পরিচিত কিনা? এয়ার স্যাক হচ্ছে মূলত পাখির বায়ুথলি। তো বায়ুথলিতে যে মাইটস গুলো থাকে, তারা সাধারণত পাখির যে শ্বাসতন্ত্র, পাখির শ্বাস প্রশ্বাসের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে তারা বসবাস করে, এবং সেখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে এবং সেখানেই বংশ বিস্তার করে। তো এটার লক্ষণগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় এয়ারস্যাক মাইটস এর লক্ষণের সাথে পাখির ঠান্ডা লাগার লক্ষণগুলোকে তাল গোল পাকায় ফেলি। খুব মনোযোগ দিয়ে শোনেন যে আসলে এই ক্ষেত্রে লক্ষণগুলো কি কি। লক্ষণগুলোর মধ্যে দেখা দিতে পারে যে শ্বাসনালীতে প্রদাহ হবে। তো এখন প্রদাহ হলে তো এটা আপনি বাইরে থেকে বুঝবেন না, পাখির ব্যথা হচ্ছে। সো পাখির শ্বাসকষ্ট থাকতে পারে, গলা দিয়ে ঘর 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 শব্দ হতে পারে। আপনারা এগুলো খেয়াল করবেন, খেয়াল করলে বুঝতে পারবেন। পাখি নিয়মিত হাসি দিবে এবং কাশি থাকবে তার। হ্যাঁ, পাখির হাঁচি কাশি এটা একটা নিয়মিত ব্যাপারে পরিণত হবে। ঠান্ডা লাগলে কি হয়, কিছুদিন পর পর ভালো হয়ে যায়, আবার ঠান্ডা লাগলে আবার হয়। কিন্তু এয়ারস্যাক মাইটস দ্বারা আক্রান্ত যতদিন সে পাখি আছে, সেই হাঁচি কাশিটা কন্টিনিউ করবে। লেজ ওঠানামা করার এক যে বিষয়টা আমরা বলি যে পাখি অসুস্থ হলে টেল ববিং এটাকে বলা হয়, লেজ ওঠানামা, এই বিষয়টা থাকে। চোখের চারদিকে ভেজা ভেজা অংশ থাকতে পারে, পাখির মুখ দিয়ে লালা ঝরতে পারে, নাক দিয়ে পানি আসতে পারে, এবং দেখবেন পাখি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবং এক সময় এভাবে শুকাইতে শুকাইতে দেখবেন মারা গেছে। আপনি তখন বলবেন যে আমার পাখিকে তো কালকেও খেতে দেখলাম, এত অসুস্থ ছিল না। আসলে পাখি মানে ভেতর ভেতর সে শুকিয়ে যাচ্ছিল, কারণ আমরা ফ্লাইং কেজে যখন পাখি রাখি, তখন কিন্তু পাখি আমরা নিয়মিত ধরে ধরে দেখি না। ওই পাখিটা খাওয়া দাওয়া সবই করছে, কিন্তু আস্তে আস্তে তার খাবার পরিমাণ কমে যাচ্ছে, সে কম খাচ্ছে, এবং সে এই এয়ারস্যাক মাইটস দ্বারা আক্রান্ত। এটা গেল আমাদের এয়ারস্যাক মাইটস এর লক্ষণ। তাহলে ফেদার মাইটস আক্রান্ত পাখি কি কি লক্ষণ প্রদর্শন করবে, এটা আমরা মোটামুটি বুঝতে পারি। এই যে খেয়াল করবেন, পাখি একটা গা ফুলিয়ে চট করে একটা ঝাড়া দেয়, একটা গা ফুলে ঝাড়া দিবে একটু পর পর। হ্যাঁ, এটা একটা লক্ষণ হতে পারে।
তারপরে পাখির পালক ঝরে যাবে, লেজ ও ডানার পালক ঝরে যেতে পারে। পাখি একটু গা ফুলিয়ে ঝাড়া দেওয়ার সাথে সাথে পারচে, তারপরে খাঁচার যে তারের সাথে, তারপরে আপনি বলতে পারেন মিনারেল ব্লক, ভিটা ব্লক যেগুলো দেওয়া থাকবে তাদের সাথে নাক মুখ ঘষতে পারে। হ্যাঁ, তারপরে আপনি এভিয়ারিতে যখন আপনি প্রবেশ করবেন, আপনি একটু অনুভব করবেন যে আপনি খাঁচার আশেপাশে গেলে আপনার গায়ে বিড়বিড় করে কিছু ঘুরে বেড়াচ্ছে, হয়তো বা দেখতে পাচ্ছেন না, বা দুই একটা পোকা দেখতে পাচ্ছেন বিড়বিড় করে আপনার গায়ে ঘুরে বেড়াবে। আপনি যদি খাঁচার নিচে কোনো কাপড় দেন, সে কাপড়ে পোকা দেখতে পাবেন। খাঁচার চারপাশ দিয়ে যদি আপনি কাপড় দিয়ে ঘিরে দেন, সেই কাপড়ে একটু পোকা দেখতে পাবেন। পালক উস্কো খুস্কো হয়ে যাবে, পালক ঝরে যাবে এবং পালকের গোড়ায় রক্ত দেখা যাবে। আমরা মল্টিং এর সাথে এই ফেদার মাইটস এর তালগোল পাকায় ফেলি। মল্টিং হলে পাখির স্বাভাবিকভাবে পালক ঝরে যাবে, আবার পালক গজাবে এবং পিন ফেদার দেখা যাবে। কিন্তু যদি মাইটস এর কারণে, ফেদার মাইটস এর কারণে পালক ঝরে, তাহলে সেই পালকে দেখবেন যে অবশ্যই পালকে মাইটস দেখা যাবে, পোকা টোকা দেখা যায়, এবং এই পালকের গোড়াতে অনেক সময় দেখবেন যে রক্ত মরে কালো হয়ে যাওয়ার মতো পালক থাকবে। হ্যাঁ, পাখি প্রচুর পরিমাণে ইরিটেট হবে, সে অস্বস্তিতে থাকবে, নখ দিয়ে চোখ মুখ মাথা চুলকাবে এবং গা ফুলিয়ে গাটা বারবার ঝাড়া দিবে। এগুলো হচ্ছে মোটামুটি ফেদার মাইটস এর লক্ষণ। আর সবচেয়ে সহজে যেই মাইটসটা ডিটেক্ট করা যায়, সরি, এখানে আমি এয়ারস্যাক মাইটসটাকে এডিট করতে ভুলে গেছি, এখানে হবে স্কেলি মাইটস। সর্বশেষ যেই প্রকারভেদ সেটা হচ্ছে স্কেলি মাইটস। এখানে আপনারা এয়ারস্যাক মাইটসটার জায়গায় সবাই পড়ে নেন স্কেলি মাইটস। এই মাইটস গুলো সাধারণত কি হয়, আমাদের পাখির যে নরম অংশ, যেমন ঠোঁট, পা, এগুলোর আশেপাশে আপনারা দেখতে পাবেন কি যে গুড়া গুড়া একটা ভাব, মচমচে একটা, যেমন হচ্ছে ওই যে টোস্ট বিস্কিটের উপরে যে এরকম গুড়া গুড়া একটা ভাব থাকে। হ্যাঁ, তারপরে পা খসখসে হয়ে যাবে, পায়ের উপরে মনে হবে যে আলাদা ছোট ছোট ফুসকুড়ির মতো প্রলেপ, হ্যাঁ, খসখসে হয়ে যাওয়া। তখন আপনি বুঝবেন যে আপনার পাখি স্কেলি মাইটস দ্বারা আক্রান্ত, এবং চট করে আপনার পাখির ঠোঁট হয়তো বা একসময় ভেঙে গেল। হ্যাঁ, তো আমরা চলেন, এগুলো তো একটু জানলামই, আমরা একটু দুই একটা মাইটস এর ছবি দেখার চেষ্টা করি যে আসলে মাইটস দেখার কোনো উপায় আছে কিনা। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে পাখির শরীরের বিভিন্ন ধরনের মাইটস। হ্যাঁ, বললাম এই যে পাখাগুলোতে কিন্তু এইরকম অনেক সময় পোকা থাকে, এবং প্রচুর, এটা ভালো মতো দেখা যায় কবুতরের ক্ষেত্রে, এটা খুব ভালো মতো বোঝা যায় যে কবুতরের এই পালকের পাশ দিয়ে এইরকম পোকা থাকে। হ্যাঁ, তারপরে আমরা একটু দেখে নিই যে স্কেলি মাইটস, এই যে খেয়াল করেন আমি যে কথাটা বললাম যে এই যে এগুলো কিন্তু প্রাথমিক অবস্থাতে যদি আমরা ডিটেক্ট করি, তাহলে কিন্তু এরকম মানে বেহাল গতি হয় না। এরকম বেহাল হয়ে গেলে এগুলোকে কিন্তু আসলে সেই সময় ম্যানেজ করা আসলে খুব কষ্টদায়ক হয়ে যাবে, যে এইরকম মুচমুচে হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা পায়ে থাকতে পারে পাখি, ঠিক আছে, এইগুলো আমরা আগে আগে, এই যে নরম অংশ ঠোঁটের, এই যে পায়ে যে স্কেলি মাইটস এর কথা বললাম, হ্যাঁ, এগুলো কিন্তু দীর্ঘদিন যাবত এই পাখিগুলোকে তাদের মালিকরা ঠিকমতো পর্যবেক্ষণ না করার ফলে কিন্তু এটা এরকম খারাপ অবস্থায় চলে আসে। হ্যাঁ, তো এই এই যে এয়ারস্যাক মাইটস, এই ধরনের মাইটস গুলো আমরা এই মাইটস গুলো তো আমরা চাইলেও দেখতে পারবো না, পাখির শরীরের ভিতরে থাকবে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, লক্ষণ দেখে বুঝতে হবে। তাহলে এখন আমাদের জানা দরকার যে আমরা মাইটস কিভাবে প্রতিরোধ করব। আমাদের যদি মাইটস হয়েই যায়, সেটার জন্য আমরা করি কি, ট্রিটমেন্ট দিই। কিন্তু তার আগে আমরা তো একটু প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ জিনিসটা আমরা কিভাবে করব, কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে আমরা আসলে মাইটস থেকে রক্ষা পাবো। তারপরেও মাইটস হয়ে যেতে পারে, তবে এগুলো একটু মেনে চললে একটু মাইটস এর আক্রমণ কম হবে। প্রথম কথা হচ্ছে অ্যাভিয়ারি ক্লিন রাখতে হবে। আপনাকে নিয়মিত আসলে মাইটস এর জন্য অ্যাভিয়ারিটাকে ক্লিন রাখতে হবে। পাখিদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও পানি পরিবেশন করতে হবে, খাবার থেকেও এটি ছড়িয়ে পড়তে পারে। শাকসবজি ভালো মতো ধুয়ে পরিবেশন করতে হবে। আমি সাধারণত যেটা করি, অন্তত 10 মিনিট শাক সবজি এগুলোকে পানিতে ভিজিয়ে রেখে আবার ধুয়ে পাখিকে দিই।
পাখিকে নিয়মিত গোসল করানোর ব্যবস্থা করতে হবে। অনেকে বলে ভাই আমার পাখি তো গোসল দেয় না, এটা বলে কোনো লাভ নাই। তাদের মাথাতেই উকুন বেশি হয় যারা নিয়মিত গোসল দেয় না, মাথা পরিষ্কার করে না। একইভাবে যে সকল পাখি গোসল করবে না তাদের মাইটস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি থাকে। কাজেই আমাদের চ্যানেলে পাখিকে কিভাবে গোসল শেখাতে হয় তার উপর ভিডিও আছে, গোসল না করলে কিভাবে গোসল করাতে হবে তার উপরে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। গোসলের পানিতে নিম পাতার দ্রবণ ব্যবহার করা যেতে পারে। পাখিকে মাসে অন্তত 2 বার কাঁচা নিম পাতা খেতে দিবেন। মাসে অন্তত 2 বার, আপনি চাইলে প্রতি সপ্তাহে 1 বার কাঁচা নিম পাতা খেতে দিতে পারেন। অ্যাভিয়ারিতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করবেন। নিয়মিত জীবাণুনাশক। বাইরে থেকে চড়ুই পাখি আসা এটা বন্ধ করতে হবে। ইঁদুর আসা এটা পারতপক্ষে বন্ধ করতে হবে। মানে বলছি না করতেই হবে, বা চড়ুই পাখি আসলেই মাইটস হবে, কিন্তু তারা মাইটস আক্রান্ত হয়ে অ্যাভিয়ারিতে আসলে তাদের মাধ্যমে আপনার পাখি মাইটসে আক্রান্ত হতে পারে। সপ্তাহে 2 দিন নিম পাতার দ্রবণ আপনি স্প্রে করবেন। আপনি পাখি সহ গোটা অ্যাভিয়ারিতে নিম পাতার দ্রবণ স্প্রে করতে পারেন। আর সপ্তাহে 1 দিন রসুন পেস্টের পানি স্প্রে করতে পারেন। খেতে দিবেন না, স্প্রে করবেন রসুন পেস্ট। আমি একটু পরে এটা ডিটেলসে যাচ্ছি আমরা কিভাবে এগুলো প্রতিকার করতে পারি। তাহলে প্রতিরোধ করার পরেও আমাদের পাখি কিন্তু আক্রান্ত হতে পারে, তখন আমাদেরকে চিকিৎসায় চলে যেতে হবে। আমরা চিকিৎসার জন্য খুবই ভালো, সবচেয়ে ভালো যেই ওষুধটি ব্যবহার করতে পারি সেটার নাম হচ্ছে ডক্টর রব মার্শাল S76। ডক্টর রব মার্শাল S76। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা রব মার্শাল S76 ব্যবহার করতে সক্ষম তাদের এইরকম অনলাইনে এসে স্কুলিং এ অংশগ্রহণ করার প্রয়োজন নাই। এই নামটি যারা জানে বা এটি যারা ব্যবহার করে তারা অলরেডি অভিজ্ঞ লোকজন। কাজেই আমি এটি নিয়ে আলোচনায় যাচ্ছি না। এবং এটার দাম অনেক, এটা বিদেশ থেকে আনা একটা ঔষধ, এবং এদের ঔষধটা আনলে তাদের সেই ওষুধের সাথে প্রয়োগ বিধি দেওয়া থাকে। আমরা একটু আমি বলি যে আমরা একটু 2 পয়সার পাখাল, আমরা একটু গরিব পাখাল, আমরা একটু চাচ্ছি যে রব মার্শাল ছাড়াও আমরা যেন একটু অল্প স্বল্পের মধ্যে এটার একটা ব্যবস্থা নিতে পারি। অ্যাকচুয়ালি রব মার্শালের কিছু সুবিধা আছে। রব মার্শাল আপনি বাচ্চা, বুড়ানি, পাখি ব্রিডে আছে, ডিম দিচ্ছে, যে কোনো সময় রব মার্শালটা ব্যবহার করতে পারেন। এটা এর একটা অ্যাডভান্টেজ, এবং এটা খুবই কার্যকরী একটা ওষুধ, কিন্তু দাম একটু বেশি। আমি জীবনে এটা ব্যবহার করিনি, এখনো রব মার্শাল ব্যবহার করার প্রয়োজন আমার পড়েনি, কারণ আমি এখনো ইংলিশ ব্রিডার হইনি বা অনেক দামি দামি পাখি পালি না, আমি অনেক বড় লোক ব্রিডার না। তারপরে যদি আপনারা রব মার্শাল ইউজ করতে চান আপনারা করবেন, এতে কোনো সমস্যা নেই। আমি সর্বপ্রথম এয়ারস্যাক নাইটস এর জন্য একটা ভেষজ ট্রিটমেন্ট আপনাদেরকে সাজেস্ট করছি। মনে রাখবেন ভেষজ সবসময় প্রাথমিক স্তরে কাজ করে, যখন প্রবলেমটা বেশি হয়ে যায় তখন সাধারণত ভেষজ একটু মানে কম কাজ করে। কাজে আপনাকে প্রাথমিক অবস্থায় ডিটেক্ট করে যদি ভেষজটা দিতে পারেন চাইলে এটা আপনারা দিতে পারেন। তো ভেষজটা হচ্ছে রসুন পানি। তো এটা কিভাবে বানাতে হয়, আপনি 2 কোয়া রসুন নেবেন। 2 কোয়া রসুন নিয়ে 500 মিলিলিটার পানিতে, অর্থাৎ হাফ লিটার পানিতে সেই রসুন দুটো একেবারে সুন্দরভাবে পেস্ট করতে হবে, কিন্তু পেস্ট না করলে কিন্তু হবে না। সুন্দরভাবে পেস্ট করে ওই 2টি কোয়ার রসুনের পেস্ট 500 ml পানির মধ্যে দিয়ে রাত 8টা-9টা নাগাদ ফ্রিজে রেখে দিবেন। সকালবেলা ওই পানিটা বের করে ওই 500 মিলিলিটার পানির সাথে আরো 500 মিলিলিটার পানি যুক্ত করবেন। তাহলে এবার কিন্তু পানি হয়ে গেল 1 লিটার। এরপরে এই নতুন পানিটা 1 লিটার পানিকে কক্ষ তাপমাত্রায় আসতে দিবেন, মানে ঠান্ডা থাকা যাবে না। এই পানিটা পাখিকে খেতে দিবেন। এটা পাখির এয়ারস্যাক মাইটস নিয়ন্ত্রণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। এখন যদি ভেষজতে কাজ না হয় তাহলে তো আমরা ডাক্তার রব মার্শালও ব্যবহার করছি না, তখন আমরা ব্যবহার করব এসিমেক 1% ওরাল সলিউশন। আমরা এসিমেক 1% ওরাল সলিউশনটা কি দেখি। এই যে এসিআই কোম্পানির এই ওষুধটা আপনারা একটু চিনে রাখেন। এসিআই কোম্পানির এই ওষুধ এসিমেক 1% ওরাল সলিউশন, আর এটার জেনারিক নাম হচ্ছে ইভারমেকটিন বিপি।
এটা যে কাজটি করতে হবে, এটা 1 ml 1 লিটার পানিতে পাখিকে খেতে দিতে হবে। তবে এই ওষুধটা খাওয়ানোর আগে পাখিকে আগে 2 দিন লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক নিয়ে কিন্তু আমি এখন কথা বলতে চাচ্ছি না, এইটার আগে লিভার টনিক পাখিকে খাইয়ে নিতে হবে। লিভার টোন বা লিভাভিট এই ধরনের ওষুধগুলো 2 দিন পাখিকে দিবেন। তার হচ্ছে পানির মধ্যে 1 লিটার পানিতে 1 ml মাত্রায় দিয়ে 2 দিন দেওয়ার পরে তৃতীয় দিন এই ওষুধটা অ্যাপ্লাই করে দিবেন। কতটুকু? 1 লিটার পানিতে 1 ml। এরপরে এই পানিটা রাখবেন বেশিক্ষণ না খাঁচায়, 2 থেকে 3 ঘন্টা। আগের দিন পানি বের করে নেবেন যেন আপনার পাখি একটু তৃষ্ণার্ত থাকে। এই পানিটা খাওয়া তার হয়ে গেলে তারপরে 2 থেকে 3 ঘন্টা পরে এই পানিটা সরিয়ে ওই দিনই সালাইন পানি বা লেবু পানি অথবা ডাবের পানি পাখিকে দিবেন, এবং তারপরে 2 দিন আবার লিভার টনিক দিলেই আপনার পাখি আশা করা যায় এয়ারসাইক মাইটসের প্রথম ট্রিটমেন্ট পেয়ে গেল। এখন এই যে আপনি রসুন পানি দিলেন, এই যে আপনি এসিমেক 1% ওরাল সলিউশন দিলেন, এটা যদি আপনি 1 তারিখে দিয়ে থাকেন তাহলে 14 তারিখে আবার দিতে হবে। মানে 14 দিন পরে এটাকে আবার প্রয়োগ করতে হবে এবং 21তম দিনে আবার প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম দিলেন 1 তারিখে, দ্বিতীয় দিলেন 14 তারিখে, আর তৃতীয়বার দিলেন 21 তারিখে। এতে আপনার পাখি আশা করা যায় এই এসিমেক 1% ওরাল সলিউশন দিয়েই আপনার এয়ারসেক মাইটস থেকে রক্ষা পাবে। এবং মনে রাখতে হবে প্রত্যেকবারেরই আগে পিছে কিন্তু লিভার টনিকটা যুক্ত করে দিতে হবে, কারণ এগুলো পয়জন, এগুলো লিভারের উপরে একটু হলেও প্রেসার ফেলে, এই জন্য আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এবার আসেন আমাদের যদি ফেদার মাইটস হয়, এয়ারসেক মাইটস তো গেল, ফেদার মাইটস হলে কি করব? ফেদার মাইটস হলে আমরা এই ড্রপটা ব্যবহার করতে পারি। আমি আগে এবার কিন্তু ভেটেনারি সাজেস্ট করছি। এই যে এখানে যে নীল কালারের ড্রপটা দেখা যাচ্ছে, আপনারা দেখেন এটা ইভারমেকটিন, মাঝে মাঝে আমরা এটা সাজেস্ট করি। এই যে এখানে যে নীল ড্রপটা দেখতে পাচ্ছেন, এই নীল ড্রপ ইভারমেকটিন, হ্যাঁ, এটা আপনারা ভেটেনারি দোকানে কিনতে পাবেন। এইটা আপনার পাখির মাথার পেছনে যে ঘাড়ের অংশ আছে সেখানে 1 ফোঁটা, যেখান থেকে লেজ শুরু হয় সেটাকে বলা হয় র্যাম্পে 1 ফোঁটা দিবেন। আর যদি বলেন বেশি পাখি আসলে খুব বেশি পরিমাণে আক্রান্ত, তাহলে পালকে 2 পালকের নিচেও 1 ফোঁটা করে দিয়ে দিতে পারেন। এটাও সেম, 1 তারিখে দিলেন, আবার 14 তারিখে দিবেন, আবার 21 তারিখে দিবেন। তাহলে মাইটসের সাইকেলটা যে আরো ডিম থেকে বাচ্চা হওয়ার যে সুযোগ, তাহলে টোটালি তারা নির্মূল হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি পাখির গায়ে পাখি মানে ফ্লাইং কেজে আছে ধরে, আমার অনেক পাখি 100 পাখি ধরে ধরে সবার গায়ে এটা দেওয়া সম্ভব না, তাহলে এই এসিমেকটা আবার এখানে সহায়ক ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, 1 লিটার পানির মধ্যে 2 থেকে 3 মিলিলিটার এই এসিমেকটা নেবেন। মনে রাখবেন এটা কিন্তু খাওয়ানোর কথা বলছি না, খাওয়ানোর ক্ষেত্রে 1 ml। আর পাখির গা সহ, পাখিকে সহ গোটা অ্যাভিয়ারিতে স্প্রে করার জন্য 1 লিটারে 2 থেকে 3 ml গুলিয়ে নিয়ে আপনার সকল পাখি এবং অ্যাভিয়ারিতে স্প্রে করে দিবেন। পাখির ঘর, খাঁচা, ট্রে, পাখির শরীর স্প্রে করে দিবেন। একইভাবে কবে স্প্রে করবেন? 1 তারিখে করবেন, 14 তারিখে করবেন, 21 তারিখে করবেন। তাহলে আশা করা যায় আপনার পাখি ফেদার মাইটসে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে ফেদার মাইটসের আক্রমণ থেকে আপনার পাখি রক্ষা পাবে। আর এরপরে আসে হচ্ছে স্কেলি মাইটস। যদি স্কেলি মাইটস হয়, আমরা একটু আগে দেখলাম কোনগুলো স্কেলি মাইটস। স্কেলি মাইটস হচ্ছে যে এইরকম নাকের আশপাশ দিয়ে যে সমস্যা, এটার ক্ষেত্রে আপনারা যদি রব মার্শাল ইউজ করেন সেটা তো করবেনই, এছাড়াও এই স্কেলি মাইটস এর জন্য একেবারে ঘরোয়া ট্রিটমেন্ট আপনি দিতে পারেন। আক্রান্ত স্থানে যেটা অনেকে সাজেস্ট করে সেটা হচ্ছে ভেজলিন লাগাই দিতে পারেন, নারিকেল তেল লাগাই দিতে পারেন, নিমের পেস্ট লাগিয়ে দিতে পারেন পরপর 3 দিন। যে কথাগুলো বললাম এগুলো পরপর 3 দিন দিবেন। অনেক ব্রিডারকে দেখেছি কেরোসিন সাজেস্ট করে, কেরোসিন, হ্যাঁ, তবে আমি আসলে কেরোসিনের কথা বলতে পারছি না, এটা নিয়ে স্টাডি করার দরকার আছে। আর নারিকেল তেল দিতে পারেন, ভেজলিন আছে, নিমের পেস্ট দেন, এই 3টাই ব্যবহার করার চেষ্টা করবেন। টানা 3 দিন, দিনে 3 বার করে দিবেন। ওরা হচ্ছে অক্সিজেনের ঘাটতি যখন ওদের হবে, ওরা আস্তে আস্তে মারা যাবে। এবং এটাও ওই একই ভাবে করার চেষ্টা করবেন। 1 তারিখ থেকে শুরু করলে 3 দিন,
তার আবার হচ্ছে 14 দিন পর 3 দিন, তার আবার 7 দিন পর 3 দিন। এইগুলো যদি আপনারা মোটামুটি অনুসরণ করেন, তাহলে আমরা আমাদের পাখিগুলোকে আশা করি যে মাইটস থেকে রক্ষা করতে পারবো। আর আরেকটা ভেষজ ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে নিমের দ্রবণ। এখন এই নিমের দ্রবণ নিয়ে একটা মানে অনেকের মধ্যে দুইটা গ্রুপ দেখা যায়। অনেকে বলে নিম পাতা সেদ্ধ করা যাবে না, অনেকে বলছে নিম পাতা সেদ্ধ করা যাবে। তো আমি আসলে এখন কোন দলে যাব? আমি তো আমার ভিডিওতে নিম পাতা সেদ্ধ করে দিছি। আবার পরে জানতে পেরেছি অনেকের সাথে কথা বলে, নিম পাতা সেদ্ধ করলে তাদের এনজাইম গুলো, তাদের যেই পুষ্টি, সরি, মাইটস মারার যে ক্ষমতা, সেগুলো নাকি নষ্ট হয়ে যায়। তো আপনারা দ্বিতীয় অংশেই যান। তাপমাত্রা আসলে অনেক ক্ষেত্রে ঝামেলা করে। আপনারা হচ্ছে নিমের পেস্ট করেন, হ্যাঁ, 1 লিটার পানির মধ্যে 1 টেবিল চামচ সেই পেস্ট দেন, দিয়ে সেই পানিটাও আপনারা চাইলে অ্যাভিয়ারিতে নিয়মিত স্প্রে করলেও আপনারা মাইটস থেকে রক্ষা পাবেন। তো এগুলো ছিল আমাদের মোটামুটি মাইটস থেকে বাঁচার বিষয়। মনে রাখবেন যে মাইটস আপনার পাখির যদি একবার ভালো হয়ে যায়, এর অর্থ এই না যে আর কোনোদিন মাইটস আসবে না। কাজেই আপনাকে যেই প্রক্রিয়াগুলোর কথা বললাম প্রতিরোধের জন্য, এই প্রক্রিয়া আপনার পাখির মাইটস হোক বা না হোক, আপনি ডিটেক্ট করতে পারেন বা না পারেন, শীতকালে 2 মাস পর পর আর গরমকালে 3 মাস পর পর এটা রিপিট করতে থাকবেন। তাহলেই আশা করা যায় আপনার পাখি গোটা বছরই মাইটস থেকে মুক্ত থাকবে। ঠিক আছে? তো এই তো ছিল মোটামুটি আমার প্রেজেন্টেশন। আমরা জানি আপনাদের অনেকের মনে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে, আমরা এখন সেই প্রশ্নগুলো নিব। তো প্রশ্ন নেওয়ার আগে, যেহেতু আমাদের এই মিটিংটা আর 3 মিনিট আছে, আমরা যে কাজটা করতে পারি, আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আনমিউট করে প্রশ্নগুলো করতে পারেন, এবং এই মিটিংটা শেষ হওয়া মাত্রই আপনারা আবার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। আপনাদের সাথে শুধু এই মাইটস নিয়েই না, অন্য আরো কয়েকটা বিষয় আমি একটু আলোচনা করব।